এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। ছোট্ট বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের আজকের সহজ পাঠ রেডিও। সহজ পাঠ রেডিও, সহজ পাঠ রেডিও। হ্যাঁ, নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি, বঙ্কু বাবু। আর এখন এই মুহূর্তে কিসের ক্লাস রয়েছে? চিনি থেকে মৃণাল আঙ্কেলের ক্লাস। মৃণাল আঙ্কেল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াবেন ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। সুতরাং ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের ইতিহাস বই বার করে ফেলো দেখি, চটাং করে। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই চ্যাপ্টারে চলে যাও। ঠিক আছে, আমরা শুরু করব ক্লাস। আজকে ঠান্ডাটা আবার দেখেছো? হ্যাঁ, হাওয়াটা দিচ্ছে দেখেছো? ওরে বাবা, হ্যাঁ। তো যাই হোক, আমরা ক্লাসে ঢুকবো এবারে। শুরু করছি ক্লাস। টিং টং। আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আমি আবার এলাম মৃণাল আঙ্কেল শ্রেণীর তরফ থেকে নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর ফ্যাসিবাদ ও নাৎসিবাদ বনাম গণতান্ত্রিক আদর্শের সংঘাত। এর অনেকটা অংশ আগের দিন আমরা আলোচনা করেছি। পরবর্তী অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে গতি ছিল সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রত্যক্ষ কারণ হিসেবে যদি বলা যায়, 1939 সালে হিটলার উপলব্ধি করেন যে ইঙ্গো ফরাসি শক্তির সঙ্গে তার যুদ্ধ আসন্ন। এই যুদ্ধে যাতে রাশিয়া ইঙ্গো ফরাসি পক্ষে যোগ দিতে না পারে, সেজন্য হিটলার রাশিয়ার সঙ্গে 10 বছরের অনাক্রমণ চুক্তি সম্পাদন করেন। অতঃপর 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। 3 সেপ্টেম্বর ইঙ্গো ফরাসি জোট পোল্যান্ডের পক্ষে যোগ দিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি: 1939-এর 1 সেপ্টেম্বর জার্মান বাহিনী সাঁড়াশি আক্রমণ চালিয়ে পোল বাহিনীকে পূর্ব দিকে পিছু হটতে বাধ্য করে। রুশ জার্মান আক্রমণ চুক্তি অনুসারে জার্মানি পোল্যান্ডের কিছু অংশ রাশিয়াকে দিতে রাজি হয়। 17 সেপ্টেম্বর রাশিয়া পূর্ব পোল্যান্ড আক্রমণ করে ও দখল করে। দ্বিমুখী আক্রমণ, পোল্যান্ডের পতন ঘটে। পোলরাজ ইংল্যান্ডের আশ্রয় নিয়ে নির্বাসিত পোল সরকার চালাতে থাকে। পোল্যান্ডের পতনের পর রাশিয়া সম্ভাব্য জার্মান আক্রমণ থেকে নিজ সীমান্তকে নিরাপদ রাখার জন্য উদ্যোগী হয়। এই উদ্দেশ্যে রাশিয়া 3টি বাল্টিক রাজ্য, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়েনিয়ার ওপর নানাভাবে তার নিয়ন্ত্রণ সুদৃঢ় করে। ফিনল্যান্ডকেও রুশ সামরিক নিয়ন্ত্রণে আসার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু ফিনল্যান্ড রাজি না হলে রাশিয়া ফিনল্যান্ড আক্রমণ করে ও অধিকার করে। এদিকে জার্মান উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভীয় দেশগুলো দখল করতে উদ্যোগী হয়। 1940 খ্রিস্টাব্দের জুলাই মাসে নাৎসি বাহিনী ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ঢুকে পড়ে। ডেনমার্ক জার্মানির আশ্রিত রাজ্য পরিণত হয়। নরওয়ে দ্রুত জার্মান বাহিনী দখল করে। ডেনমার্ক ও নরওয়ের পতন ইঙ্গো ফরাসি সরকারের নিষ্ক্রিয়তা প্রকাশ্যে তুলে ধরে। উভয় সরকারই জনপ্রিয়তা হারায়। ফ্রান্স দালদিয়ের মন্ত্রিসভার পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদে বসেন পল রেনো। অন্যদিকে ব্রিটেনের পার্লামেন্টে চেম্বারলেনের তীব্র সমালোচনা করে ও অনাস্থা জ্ঞাপন করে। চেম্বারলেন পদত্যাগ করতে বাধ্য হয়। উইনস্টন চার্চিলের নেতৃত্বে সর্বভারতীয় মন্ত্রিসভা গঠিত হয়। অতঃপর ইঙ্গো ফরাসি জোটের যুদ্ধ পরিচালনায় নতুন গতি আসে। উত্তর ইউরোপে আধিপত্য স্থাপিত হলে হিটলার পশ্চিম দিকে অভিযান শুরু করেন। 1940 খ্রিস্টাব্দের 10ই মে নাৎসি বাহিনী একযোগে বেলজিয়াম,
লুক্সেমবার্গ ও হল্যান্ড আক্রমণ করে। লাক্সেমবার্গের সহজেই নাৎসি বাহিনী দখলে আসে। 3 দিনের মধ্যে হল্যান্ডের পতন ঘটে। ব্রিটিশ বাহিনীর সহায়তায় বেলজিয়াম প্রবল প্রতিরোধ গড়ে তোলে। প্রায় 2 সপ্তাহ রক্তক্ষয়ী সংঘর্ষের পর বেলজিয়াম আত্মসমর্পণ করে। বেলজিয়ামের যুদ্ধ চলাকালীন জার্মান বাহিনী ফ্রান্স আক্রমণ করে 1940 খ্রিস্টাব্দে। তিন দিক দিয়ে বিশাল জার্মান বাহিনী ফ্রান্সের বিরুদ্ধে ত্রিমুখী আক্রমণ চালায়। ফ্রান্সের বৃহত্তর অংশ জার্মানির অধিকারে চলে যায়। অবশিষ্ট অংশে মার্শাল পেতার নেতৃত্বে জার্মানির তাবেদার সরকার স্থাপিত হয়। লন্ডনে জেনারেল দ্য গলের নেতৃত্বে একটি নির্বাসিত ফরাসি সরকার কাজ চালাতে থাকে। এই সময় ইতালি মিত্রশক্তির বিরুদ্ধে যোগ দিলে অক্ষশক্তির হাত শক্ত হয়। 1940 খ্রিস্টাব্দের 8ই আগস্ট ইংল্যান্ডের ওপর নাৎসি বাহিনীর বিমান আক্রমণ শুরু করে। শত শত জার্মান বোমারু বিমান রাতের অন্ধকারে লন্ডন শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলির উপর ব্যাপক বোমাবর্ষণ করতে থাকে। বিমান বিধ্বংসী কামান ও ব্রিটিশ জঙ্গি বিমানের পাল্টা আক্রমণে বহু জার্মান বিমান ধ্বংস হয়। 25শে আগস্ট ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স বা RAF বার্লিনের ওপর পাল্টা বিমান আক্রমণ চালায়। RAF এর আক্রমণে জার্মানির শিল্পাঞ্চল রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। ব্রিটিশ আক্রমণের চাপে পড়ে হিটলার ব্রিটেনের ওপর বিমান আক্রমণ কমিয়ে দিতে বাধ্য হন। ব্রিটেনের যুদ্ধে জার্মানির পশ্চাৎসারণ মিত্রশক্তির মনোবল বৃদ্ধি করে। যদি এবার আমরা সময় সারণ হিসাবে বিষয়টিকে দেখি, তাহলে এখানে বলা যেতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি এরকম ছিল। 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মান বাহিনী কর্তৃক পোল্যান্ডের আক্রমণ। 1939 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর রাশিয়ার পূর্ব পোল্যান্ড আক্রমণ। 1940 খ্রিস্টাব্দ নাৎসি বাহিনী ডেনমার্ক আক্রমণ। 1940 খ্রিস্টাব্দের 10ই মে নাৎসি বাহিনী কর্তৃক বেলজিয়াম, লাক্সেমবার্গ ও হল্যান্ড আক্রমণ। 1940 খ্রিস্টাব্দের 8ই আগস্ট ইংল্যান্ডের ওপর নাৎসি বাহিনীর বিমান আক্রমণ। 1940 খ্রিস্টাব্দের 5ই আগস্ট ব্রিটেনের RAF এর আক্রমণ। 1941 খ্রিস্টাব্দের 22 জুন নাৎসি বাহিনী রাশিয়ার আক্রমণ। 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর জার্মান কর্তৃক মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ। 1941 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। 1941 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর জার্মান ও ইতালি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। 1943 খ্রিস্টাব্দে স্ট্যালিন কর্তৃক পোড়ামাটির নীতি ঘোষণা। 1945 খ্রিস্টাব্দ ও 9ই আগস্ট আমেরিকা কর্তৃক জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমার বিস্ফোরণ। 1945 খ্রিস্টাব্দের 2রা ডিসেম্বর জাপানের আত্মসমর্পণ ও বিশ্বযুদ্ধের সমাপ্তি। সোভিয়েত রাশিয়া জার্মানি সংঘাত। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করা সত্ত্বেও হিটলার 1940 খ্রিস্টাব্দের জুন মাসে রাশিয়া আক্রমণ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। 22 জুলাই থেকে 5ই ডিসেম্বর 1940 যুদ্ধের জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি হয়েছিল। 1941 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণের জন্য তার বিখ্যাত অপারেশন বারোসা-কে প্রস্তুত রাখেন। হিটলার ঠিক করেন ফেব্রুয়ারির মধ্যেই ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিশাল এলাকা আক্রমণ স্থগিত রেখে 1941 শরৎকালের মধ্যে রাশিয়া আক্রমণ করে তাকে সম্পূর্ণভাবে পরাস্ত করা। এখন প্রশ্ন হলো, জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি বলবৎ থাকা সত্ত্বেও হিটলার কেন রাশিয়া আক্রমণ করে বসলেন? সবচেয়ে বড় কথা হলো, রাশিয়ার সঙ্গে একটা বোঝাপড়া ছিল বলেই হিটলারের পক্ষে 1939-40 এই 2 বছর ধরে বিভিন্ন রণাঙ্গনে সফলতা অর্জন করা সম্ভব হয়েছিল। যাই হোক, জার্মানি রাশিয়া বোঝাপড়ায় চির ধরেছিল কেন, তার সহজ উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। তবে সাধারণভাবে কিছু আলোচনা করা যেতে পারে। প্রথমত, হিটলার ভেবেছিলেন যে তিনি অতি দ্রুত রাশিয়ার সবটা দখল নিতে পারবেন। জার্মানরা রাশিয়ার মধ্যে দিয়ে আফগানিস্তানে উপস্থিত হতে পারবে। সেখানে ব্রিটেন
ভারতের সাম্রাজ্যের ওপর আঘাত হানতে পারবে। দ্বিতীয়ত, হিটলার বুলগেরিয়া এবং ইউগোস্লাভিয়া দখল করার সঙ্গে সঙ্গে রাশিয়াতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। তৃতীয়ত, হিটলার প্রথম থেকেই রাশিয়ার মতিগতি সম্পর্কে সন্দেহপরায়ণ ছিলেন এবং রাশিয়া দিক থেকেও আক্রমণের সম্ভাবনাকে তিনি কোনো সময়ই উড়িয়ে দেননি। এমত অবস্থায় হিটলার রাশিয়া দখল করে নিশ্চিন্ত হতে চাইছিলেন, যাতে তিনি পুরো নজর ব্রিটেনের দিকে দিতে পারেন। চতুর্থত, হিটলার বলশেভিক রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে ভেবেছিলেন ব্রিটেনের হিটলার বিরোধিতার ধার বা তীব্রতা কমিয়ে আনতেন। এইসব কারণেই হিটলার 1941-এর 22 জুন তারিখে রাশিয়াতে নাৎসি বাহিনী প্রেরণ করেছিলেন। হিটলার এই অভিযানের নামকরণ করেছিলেন অপারেশন বারবারোসা। নেপোলিয়ান রাশিয়া আক্রমণের 129 বছর পর হিটলার রাশিয়া আক্রমণ করেছিলেন বলে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে একটু বলে রাখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি সম্বন্ধে যখন আমরা আলোচনা করছিলাম, তখন আমি জার্মান কর্তৃক মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ, এটা ভুল করেছিলাম। এটা হবে যে 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর জাপান কর্তৃক মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ হয়েছিল। তো সাফল্য ও ব্যর্থতা হিসাবে যদি দেখা যায়, রাশিয়া আক্রমণ হিটলারের হিসাবে কিন্তু গরমিল হয়েই গিয়েছিল। প্রথম দিকে স্ট্যালিন ও রুশবাসীর আক্রমণকে ততটা গুরুত্ব দেননি। এতে জার্মান বাহিনীর অনেকটাই সুবিধা হয়েছিল। হিটলারের বাহিনী 6 সপ্তাহের মধ্যে রাশিয়ার পশ্চিম দিক নিশ্চিহ্ন করে দেবে, সাধারণ মানুষ এই আশঙ্কা করে। রাশিয়ার পশ্চিম সীমান্তে 155টি রুশ ডিভিশন নিযুক্ত ছিল, এর মধ্যে 60টি ট্যাঙ্ক ছিল। এই বিশাল বাহিনীর সঙ্গে জার্মানির 121টি ডিভিশনের যুদ্ধ হয়। এই যুদ্ধে পরিচালনার ভার ছিল রাষ্ট্রীয় প্রতিরক্ষা কমিটির হাতে। স্ট্যালিন, মল্টোভ, ভোরোসিলভ, বেরিয়া, ম্যালেনকভ মিলে এই কমিটি গঠন করেছিলেন। প্রথম 6 মাসে নাৎসি সৈন্যরা সোভিয়েত রাশিয়ার প্রায় 8 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল ঠিকই। লেনিনগ্রাদ ও মস্কো শহরের চারদিক ঘিরেও ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত হিটলারের নাৎসি বাহিনী তেমন সুবিধা করে উঠতে পারেনি। 1943-এর মধ্যেই সোভিয়েত রাশিয়ার লাল ফৌজের বিরুদ্ধে নাৎসি বাহিনীকে আত্মরক্ষামূলক লড়াইয়ে নামতে হয়েছিল। সবচেয়ে বড় কথা হলো, সোভিয়েত রাশিয়ার বিস্তীর্ণ এলাকার নাৎসি বাহিনী দখলে এলেও তাদের সুবিধা কিছুই হয়নি। শেষ পর্যন্ত যুদ্ধে পরাজিত হয়ে স্ট্যালিন হিটলারকে জব্দ করতে তার বিখ্যাত পোড়ামাটির নীতি ঘোষণা করেন। এই নীতিতে স্ট্যালিন বলেন, অধিগৃহীত অঞ্চলে শত্রুপক্ষের কাছে এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে হবে যারা প্রতি পদক্ষেপে ধ্বংসের সম্মুখীন হয়। তো এতক্ষণ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি, প্রকৃতি নিয়ে আরও অনেকটা আলোচনা করলাম। আশা করি আলোচনা বন্ধু তোমাদের সকলের কাজে লাগবে। আলোচনা কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু অংশ আমাদের জানতে হবে। আজকে সময় সেরকম হাতে নেই, তাই আশা করি আগামী পর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর এইগুলি নিয়ে আমরা আরও বিশদে আলোচনা করব। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আগামী দিনে তোমাদের সঙ্গে আবার কথা হবে। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা 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 চলছে আমাদের সহজ পাঠ রেডিও, সহজ পাঠ রেডিও।
সহজ পাঠ রেডিও। হ্যাঁ, নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু। আর এখন কি রয়েছে? এখন রয়েছে হোপ কলকাতা ফাউন্ডেশন থেকে শাশ্বতী আন্টির ক্লাস। তিনি ক্লাস 6-এর কচিকাচাদের ভূগোল পড়াবেন। তাই আর বিলম্ব করছি না, আমাদের পৃথিবী বইটা খোলো, শুরু করছি ক্লাস। টিং টং। গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও বেশ ভালো আছি। আমি হোপ কলকাতা ফাউন্ডেশনের শাশ্বতী দি। আমি এসছি তোমাদের সাথে কিছু গল্প করব। কি নিয়ে? আমাদের পৃথিবী। কোন ক্লাস? ক্লাস 6। কি তোমরা গল্প শুনবে তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমরা ক্লাস 6-এর আমাদের পৃথিবী বইয়ের 10ম অধ্যায়ে আছে আমাদের দেশ ভারত। এটা নিয়ে আগের দিন আমি কিছু আলোচনা করেছি। আজকে আরও কিছু আমরা এটার থেকে জানতে পারব। আচ্ছা, আগের দিন কি কি আলোচনা করেছি সেটা একটু আমরা জেনে নিই, তাহলে আমাদের আজকেরটা পড়তে সুবিধা হবে। আগের দিন আমরা জেনেছি যে ভারত কোথায় অবস্থিত, ভারতের রাজধানী কি, ভারতে কতগুলো ভাষা স্বীকৃত আছে, আমাদের ভারতের প্রতিবেশী রাজ্য কোনগুলো, কাকে বলে, ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য স্থান কোনগুলো, ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান কোনগুলো, ভারতকে কতগুলো অঞ্চলে ভাগ করা হয়েছে, উত্তর পার্বত্য অঞ্চলে কি কি আছে, সেখানকার প্রধান পর্বতশ্রেণী কি, সেখানকার উচ্চতম পর্বত শৃঙ্গ কি, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনগুলো, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটা, পর্বত শৃঙ্গ কাকে বলে, পর্বত শ্রেণী কাকে বলে, পর্বত গ্রন্থি কাকে বলে, উপত্যকা, গিরিপথ, হিমবাহ কাকে বলে, এগুলো আমরা আগের দিন সব জেনেছি। কি সবার মনে আছে তো? আজকে আমরা আরো অন্য কিছু জানব। আজকে কি বলবো আমি? হিমাচল। হিমাদ্রির দক্ষিণে অবস্থিত হিমাচল জম্মু ও কাশ্মীর অঞ্চলের পীর পাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মুসৌরি, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসে। তাহলে কি বলছে? হিমাদ্রির দক্ষিণে অবস্থিত হিমাচল, জম্মু ও কাশ্মীর রাজ্যের পীর পাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি, হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। তারপরে কি? শিবালিক। হিমাচলের দক্ষিণে অবস্থিত। শিবালিক কোথায় অবস্থিত? হিমাচলের দক্ষিণে। শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। দুন কাকে বলে? শিবালিক ও হিমালয়ের মাঝখানের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকই, বুম আর নাগা পর্বত। ভারতের পূর্ব সীমানা বরাবর কি রয়েছে? পাটকই, বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। মেঘালয় রাজ্যে কি কি রয়েছে? গারো, খাসি আর জয়ন্তিয়া পাহাড়। হিমালয়ের পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকাটা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলক কম। তাহলে হিমালয় পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস তুলনামূলক কম কেন তোমরা বুঝতে পারছো? আমি আর একবার বলছি, এটা শোনো ভালো করে। কেন এখানে বসবাস কম মানুষের? সেটার কারণ হচ্ছে এই অঞ্চলটা অসমতল হওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা ভালো নয়। প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না। তাই জন্যই এখানে মানুষের বসবাস কম, কারণ ওখানে মানুষ থাকতে পারে না। ঠান্ডার জন্য বেঁচে থাকতে কষ্ট হয়, তার জন্য খাওয়ারও দরকার, খাবারটাও ঠিকমতো ওখানে পায় না।
সেই জন্য ওখানে মানুষ বসবাস তুলনামূলক কম হয়। এবারে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। তাহলে এই সমভূমি অঞ্চলের প্রধান নদী কি? সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র। এই নদীগুলো হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকর, পলি বয়ে এনে এই সমভূমির সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। উত্তর ভারতের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান নদী কি? গঙ্গা। তাহলে বলছে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলে মানুষের বসবাস কেন বেশি? বলছে যে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চলটা অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম এই রাজ্যগুলোর মধ্যে সমভূমিটা অবস্থিত। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলো হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকর, পলি বয়ে এনে এই সমভূমির সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থাও ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাসও করে। তাহলে তোমরা দেখতে পেলে হিমালয় পার্বত্য অঞ্চলে অসমতল হওয়ার জন্য, আরও ঠান্ডার জন্য, পাথুরে মাটির জন্য, সব কিছুর জন্য ওখানে বসতিটা কম। আর এখানে জল ও নদীও আছে, সমভূমি অঞ্চল, তারপরে উর্বর মাটি, চাষবাসও ভালো হয়, সেই জন্য এখানে মানুষের বসবাসটা বেশি। বলছে গঙ্গা নদী। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগৃহ থেকে উৎপন্ন হয় গঙ্গা নদী। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটো শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে বলছে কি গঙ্গা নদীর দৈর্ঘ্যটা কত? 2525 কিলোমিটার। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। গঙ্গা নদীর উপনদী কি? যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি ইত্যাদি। প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান প্রধান শহরগুলো কি? হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, কলকাতা। এবার বলছে ব্রহ্মপুত্র। এটা উৎস কি? তিব্বতের মানস সরোবরের কাছে চেমাউং দং হিমবাহ থেকে। তিব্বতের পর অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে। এরপর ব্রহ্মপুত্র নামে অসমের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এই নদী যমুনা নামে প্রবাহিত হয়ে পদ্মার সাথে মিশেছে। পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ পলি সঞ্চয় করে তৈরি করেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কত? 2900 কিলোমিটার। তিব্বতের সাংপো নামে পরিচিত। উপনদী কি এটার? লোহিত, মানস, তিস্তা, তোরসা, সুবনশিরি। প্রবাহপথে গড়ে ওঠা প্রধান প্রধান শহরগুলো কি? ইটানগর, নওগাঁও, ডিব্রুগড় ও গুয়াহাটি। তারপর বলছে সিন্ধু নদী। তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এর উৎপত্তি। এরপর ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলোর সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে মিশে গেছে। এই নদীর দৈর্ঘ্য কত? 2900 কিলোমিটার। উপনদী কি কি এটার?
বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়েছে। প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহর লেহ ও শ্রীনগর। ভারত নদীমাতৃক দেশ। ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা কি কি জানতে পারলাম? আজকে আমরা হিমাদ্রি কি জানলাম, হিমাচল কি কোথায় অবস্থিত জানলাম, শিবালিক কোথায় অবস্থিত, শিবালিকে দুন কাকে বলে, দুনের উদাহরণ কোনটা, তরাই কাকে বলে, কোথায় অবস্থিত। এবার হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলে জনবসতি বেশি কেন, গঙ্গা কোথাকার প্রধান নদী, গঙ্গা নদীর উৎপন্ন, তার দৈর্ঘ্য, তার উপনদী, তার গঙ্গার আশেপাশে প্রধান শহরগুলো কী কী, ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপন্ন হয়েছে, তার দৈর্ঘ্য কত, তার উপনদী কী কী, প্রবাহপথে কী কী শহর গড়ে উঠেছে এটার। তারপর হচ্ছে সিন্ধু কোথায় উৎপন্ন হয়ে কোথায় পড়েছে, এটার দৈর্ঘ্য কত, এটার উপনদী কী কী, এটা পাশ দিয়ে কী কী শহর গড়ে উঠেছে, কোথা দিয়ে প্রভাবিত হয়েছে, এই সব আমরা আজকে জানতে পারলাম। আর ভারতকে কী দেশ বলে, সবই আমরা আজকে জানতে পারলাম। তাহলে আজকে আমরা যেগুলো জানলাম সেগুলো অবশ্যই তোমাদের মনে থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। টাটা। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 megahertz community radio, Jadavpur University. রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা চলছে আমাদের সহজ পাঠের রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু। আর আমরা একেবারে চলে এসেছি সহজ পাঠ রেডিওর একদম শেষ পর্যায়ে। আজকের মতো নেবো বিদায়, কিন্তু বুঝতেই পারছো যে ঠান্ডাটা লেগেছে, নাক বন্ধ, আর সকাল থেকে কাশি টাশিও হচ্ছে, হাঁচিও হচ্ছে, সবই হচ্ছে। এবং ঠান্ডাটা যে কীভাবে লেগে গেল, সবারই ঠান্ডা লাগছে, সব দিকেই তো তাকালে শুনতে পাচ্ছি, মানে কানে আসছি খক 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 খাক খক খক খাক খক খক এই সময় শুনতে পাচ্ছি। তো যাই হোক, আজকে ঠিক করেছি কাশি টাশি হচ্ছে তো একটু মানে আমার এক বন্ধু বললো যে আয় তোকে একটু চিকেন সুইট কর্ন স্যুপ খাওয়াই। তো আমি প্রথমে বললাম যে কি দরকার, গরম জল খেলেই তো হয়। বলল না একটু চিকেন সুইট কর্ন স্যুপ খা, এই শীতকালে ভালো লাগবে। তো এখন একটু বেরোবো, একটু চিকেন সুইট কর্ন স্যুপ যদি খাওয়া যায়, আর সঙ্গে যদি চট করে বলে যে চাউমিন খাবো। শীতকালে শুনেছি চাউমিনেও নাকি চাউমিন খেলে নাকি ঠান্ডা কমে টমে যায়, এরকম শুনেছি, মানে সত্যি কিনা জানি না, শুনেছি। মানে বন্ধু যদি বলে যে একটা চিকেন চাউমিন খাওয়া, না তো আর করতে পারি না। তো যাই হোক, সেইগুলো আমাকে মানে মাথায় রাখতে হবে আর কি, এবং সেইভাবেই এগোতে হবে। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো করে খেলাধুলো করো, খাওয়া দাওয়া করো, ঠিক আছে? পরের দিন আবার আমাদের কথা হবে। ওকে বাই, সি ইউ ফক্স, টাটা। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।